গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের সাথে একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি। আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যারা পুরনো আছেন তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন আর কমেন্টে জানান আমার ভিডিওটা কেমন লেগেছে। তো চলুন, আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা ঘোরার ভিডিও। তো কোথায় যাচ্ছি কি না বিস্তারিত জানাবো, ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন, আমরা এখন ট্রেনে চেপে পড়েছি আর ট্রেনে করেই যাচ্ছি। আর আমরা আজকে যাচ্ছি কলকাতা, যে আলিপুর জেল মিউজিয়াম আছে সেখানে। তো চলুন ভিতরে গিয়ে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব, আশা করছি ভালো লাগবে আপনাদের। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে আমরা ভিতরে ঢুকে গেছি, এখানে 30 টাকা মতো টিকিট লেগেছে এক একজনের। আর ভিতরে ঢুকে এই যে প্রথমেই সুন্দর বেশ ফুলের বাগান, সামনেখানটা দেখতেই পাচ্ছেন, পুরো সামনের এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন ধরনের ফুল এখানে আছে আর সুন্দর একটা গান বাজছে, আপনারা একটু খেয়াল করলে শুনতে পারবেন। আর এখানটাতে আছে যেটা কারার ওই লৌহ কপাট, সেই যে গানটা বা ছড়াটা আছে সেটা এখানে সুন্দর করে একটা জেলের মতো করে ভাগ ভাগ করে দেওয়া আছে। আর এখানে যতজন মহান পুরুষের ফাঁসি হয়েছিল তাদেরই সব একটা মূর্তি করে লোহার এরকম একটা গেটের মতো করে সুন্দরভাবে দেওয়া আছে। আর এখানে প্রচুর জেলখানা আছে। আর এই জেলখানাটা আলিপুরের এই যে জেলখানাটা, এটা মোটামুটি 1906 সাল থেকে তৈরি হতে লেগেছিল, 1913 সাল পর্যন্ত সময় লেগেছিল এটা তৈরি হতে, আমি যতদূর জানি। ভুল হলে কমেন্টে জানাবেন। তো তারপরে এখানে যে সমস্ত আমাদের স্বাধীনতার সময় যে সমস্ত মহান পুরুষেরা লড়াই করেছেন, আন্দোলন করেছেন, মানে নিজেদের প্রাণ পর্যন্ত দিয়েছেন এখানে, তাদেরকেই এই সমস্ত জেলখানায় জেলবন্দি করে রাখা হতো। আর সেগুলোই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করছি, যেহেতু ঘুরতে এসেছি তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই, তাই শেয়ার করতে চলে এলাম। আর এগুলো দেখছেন, এগুলো এক একটা জেলখানা। আর এই জেলখানাতে প্রচুর ঘর আছে, প্রচুর যতজন আন্দোলনকারীরা সব ছিলেন প্রায় প্রত্যেককেই এই সমস্ত জেলখানাগুলোতে এসে থাকতে হয়েছিল। এখান থেকে অনেকের ফাঁসি পর্যন্ত হয়েছে। তো এটাও একটা জেলখানা, যেটা ভিতরটা আপনাদেরকে একটু দেখাই। কিছু মূর্তি টুর্তি করা আছে এখানে, হয়তো কিছু জনকে রাখা হয়েছিল, তাদেরই মূর্তি কিছু করা আছে। তো চলুন এবার চলে আসি আরেকটা জেলখানা। আর এই যে জেলখানাগুলো দেখছেন, ভিতরে শুধু বাথরুমের জন্য একটা জায়গা আছে। আর যা কিছু সব এদের ভিতরেই করতে হতো, একটা বাথরুমের জন্য ওই যে জায়গা দেখতে পাচ্ছেন। বাকি প্রচুর জেলখানা আছে। জেলখানাগুলোতে মোটামুটি একজন একজন করে থাকতেন এইসব জেলখানাগুলোতে। অনেক জেলখানা ফাঁকা আছে, ঠিক জানা যায়নি। আর এইটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের জেলখানা, যেখানে তিনি অনেক দিন পর্যন্ত বন্দী ছিলেন। ডেটটাও আপনাদের মেনশন করে দেখালাম আপনাদের, এতদিন উনি এখানে বন্দী ছিলেন আর এই জেলখানাতেই ছিলেন, তাই এনার একটা মূর্তি এখানে দেওয়া আছে সুন্দরভাবে। আর এই যে এটা হচ্ছে জেলখানার বাইরেটা, যেখানে ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন, তার বাইরেটা দেখালাম। এবার আমরা এই যে উপরটাতে চলে আসছি। আর উপরে যাই, গিয়ে দেখা যাক। উপরে থেকে এই যে বাইরের দৃশ্যটা ঠিক এরকম লাগছে দেখতে। এটাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জেলখানা যেটা আছে তার উপরের পার্টটা। আর এখানেও প্রচুর জেলখানা আছে যেগুলো ফাঁকা আছে। প্রত্যেকের নাম হয়তো এখানে তখন বোঝা যায়নি বা পাইনি, তাই সবগুলোতে দেওয়া নেই। আর এখানে আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ইনি এই জেলখানায় ছিলেন আবদ্ধ। তো ইনি মোটামুটি এখানে আবদ্ধ ছিলেন এই যে 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে উনি ছিলেন বন্দি।
আর এবার চলুন নেক্সট কিছু দেখাই। এই যে এখানে একটা মূর্তি আছে, এখানে লেখাও আছে ডু নট টাচ, আর এটাও হবে কোনো একজনের মূর্তি, তো এখানে দেওয়া ছিল সেটাই দেখাচ্ছি। আর এবার চলে আসি চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আমরা যাকে জানি, তিনি এই কারাকক্ষেই বন্দী ছিলেন দীর্ঘদিন। এই যে সামান্য একটা ছবি ছোটো পাড়া একটা দেখা যাচ্ছে, বাকি এনার এখানে কোনো মূর্তি করা নেই। এবার চলে আসি, এনাকে আপনারা কে কে চিনতে পারছেন একটু কমেন্টে জানান। ইনি হচ্ছেন যতীন্দ্র মোহন এরকম কিছু একটা হবে নামটা। আর হচ্ছে এটা এবার চলে এলাম যেখানে, সেটা হচ্ছে ওখানে যে সমস্ত জেলবন্দিদের রাখা হতো তাদের কারোর যদি ফাঁসির অর্ডার হতো তাহলে সে ওই জেলগুলো থেকে পাশে এইখানে নিয়ে আসা হতো, এখানে ওনাদেরকে এনে রাখা হতো, রাখার পরে এখান থেকে ওনাদের ফাঁসি দেওয়া হতো একদম। এর পাশেই আছে ফাঁসির মঞ্চ, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে একদম ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল, আর ফাঁসির অর্ডার দিয়ে এখানে রাখা হয়েছিল। ইনি হচ্ছেন দীনেশ গুপ্তা। দীনেশ গুপ্তাকে আশা করছি আপনারা ইতিহাসে অনেকেই পড়েছেন দীনেশ গুপ্তা সম্বন্ধে, আমরাও পড়েছি। তো ওনাকে ফাঁসির অর্ডার দিয়ে এখানে নিয়ে আসা হয়েছিল এবং এই কারাগারে বা এই জেলে রাখা হয়েছিল, এখান থেকে ডাইরেক্ট ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো পাশেও একটা জেলখানা আছে, তবে একটা ফাঁকাই পড়ে আছে। আর এই যে এখানে এবার থেকে শুরু হচ্ছে ফাঁসির মঞ্চ। আর ফাঁসির মঞ্চ এই যে এভাবে একটা সুন্দর একটা ছবির মতো করা আছে। তো যাই হোক, এগুলো দেখে এখানে আপনারা এলে বুঝতে পারবেন যে যারা এখানে আসতো বা আমাদের দেশ যারা স্বাধীন করেছেন তারা ঠিক কতটা কষ্ট করেছেন। তারাও চাইলে পারতো বিভিন্ন মানুষের মতো চাকরি বাকরি করে একটা অন্যান্য জীবন, কিন্তু তারা সেটা করেননি। আর এটা হচ্ছে ফাঁসির মঞ্চ, এখানেই ফাঁসি দেওয়া হতো, যত জনের ফাঁসির অর্ডার হতো এখান থেকে নিয়ে এসে এখানে ফাঁসি দেওয়া হতো। আর পাশের একটা জায়গা আছে যেটা আপনাদের দেখানো হলো না, ওখানটাতে ফাঁসি দেওয়ার পরে সমস্ত লোকেদের নিয়ে গিয়ে তাদের পোস্টমর্টম করা হতো। আর এই যে এটা ফাঁসি যেখানে দেওয়া হয় তার চারিদিকটা, এই যে উপরে যেগুলো ঘরগুলো দেখছেন এগুলোও হচ্ছে জেলখানা। এই জেলখানার ভিতরেও মানুষজন থাকতেন, আর শুধু এই জানলা দিয়ে বাইরেটুকু দেখতে পারত এভাবেই। বাকি ওদের এখানে যারা জেলবন্দি থাকতেন তাদের বাইরে একদমই বের করা হতো না, একদম জেলের মধ্যেই রাখা হতো। আর এইটা হচ্ছে এই যে ফাঁসির মঞ্চ, এটা চারিদিকটা আপনাদের ঘুরে দেখালাম। এবার চলুন যাই অন্য জায়গায়। এটা হচ্ছে আপনার ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে এখানেই বন্দি করে রাখা হয়েছিল। এটা হচ্ছে নেহরু কক্ষ। তো নেহরু কক্ষ, আর এখানে হচ্ছেন এটা বসে আছেন, ইনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। জওহরলাল নেহরু যখন জেলবন্দি ছিলেন তখন ইন্দিরা গান্ধী এইখানে বাবার সাথে মাঝে মাঝে দেখা করতে আসতেন, এবং দেখা করতে এসে এই গাছতলাতে বসে বসে ওনারা কথাবার্তা বলতেন বা গল্প টল্প করতেন। আর এখানেও একজন আছেন, এনার নামটা ঠিক জানি না। আর এই যে হলেন জওহরলাল নেহরু, ইনি এখানে এই কারাগারে বন্দি ছিলেন। আর এই যে পাশে দেখালাম এটা এতদিন পর্যন্ত ইনি বন্দি ছিলেন এখানে। এবার চলুন আপনাদেরকে দেখাই তখনকার এই জেলখানার কিছু পিকচার এখানে হয়তো তুলে রাখা হয়েছে। আর চলুন এবার যাই অন্য একটা জায়গায়, যেটা হচ্ছে এখানে বিভিন্ন রকমের পিকচার করা আছে, যেগুলো হচ্ছে মা কালীর বিভিন্ন মূর্তি করা আছে বা অন্যান্য ঠাকুরের এরকম বিভিন্ন মূর্তি আছে এখানটায় আর তেমন কিছু নেই। আর চলুন এবার অন্য জায়গায় গিয়ে দেখাই আপনাদেরকে। আর সত্যি কথা বলতে এইখানটা এলেই আপনারা সত্যি বুঝতে পারবেন যে তখনকার যে সমস্ত মানুষগুলো ছিলেন এখানে জেলবন্দি, তাদের ঠিক কতটা কষ্ট হতো। আর এই যে বাইরের চারিদিকগুলো দেখছেন, তারা জেলের মধ্যে একবার ঢুকে পড়লে তারা বাইরেও বেরোতে পারতেন না। পুরো জীবনটা মানে যতদিন থাকতেন জেলের মধ্যে, যতটা টাইম ওনাদেরকে রাখা হতো পুরোটাই জেলের ভিতরেই রাখা হতো, বাইরে বার করা হতো না। আর এটা একটা লাইট হাউসের মতো একটা জায়গা, যেখানটা সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে এখানে কিছু মানুষের যারা জেলবন্দি থাকতেন তাদেরকে দেখাচ্ছি। আর এখানে এই যে ইংরেজরা যেভাবে অত্যাচার করতেন তারই একটা মূর্তি করে রাখা আছে। আর এটা এই যে লাইট হাউসের মতো একদম উপরটা, এখানটায় হচ্ছে জেলের এই যে চারিদিকটা একটা ছোট একটা স্ট্যাচুর মতো করে রাখা আছে পুরো জেলখানাটার।
আর এই যে চারিদিকে বিভিন্ন রকমের ডিজাইন একটু করা আছে, তখনকার দিনের এগুলো ছিল। আর এই যে ভিডিওটা দেখছেন, এখানে জেলখানার পুরো ভিডিওটা এখানে তুলে ধরা হয়েছে, যেটা এটা লাইট হাউসের মতো একটা ছিল, যেখান থেকে জেলখানার সমস্ত দিকে নজর রাখাটা সম্ভব হতো। এবার চলুন অন্য একটা জায়গায় যাই, যেটা হচ্ছে জেলবন্দিদের দিয়ে এখানে কি কি কাজ করানো হতো। এখানে এই যে কিছু মানুষকে দিয়ে এখানে নারকেল ভাঙানো হতো, এখানে কিছু মানুষকে দিয়ে মশলা পেশাই করা হতো, তারপরে কিছুজনকে মাঝে মাঝে এখানে এভাবে জেল হাতে পায়ে এভাবে বেড়ি পরিয়ে দাঁড় করিয়ে রাখা হতো। তো অনেক রকমের মানে কি যে অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে ওনারা ছিলেন, তবু ওনারা হার মানেননি আমাদের দেশকে স্বাধীনতা এনে দেবেন এই ভেবেই ওনারা এত কষ্ট করেছেন। আর এবার চলুন যাই নজরুল কক্ষে। তো এটা হচ্ছে নজরুল কক্ষ। নজরুল কক্ষের ভিতরে যাই চলুন। এটা বিরাট বড় একটা জেলখানার মতনই। আর এই যে এখানে থাকতেন নজরুল, কাজী নজরুল ইসলাম আমাদের, উনি এখানে থেকে বিভিন্ন রকমের লেখালেখি করতেন, বা এই ঘরটাতেই ওনাকে রাখা হয়েছিল। এই যে ওনার কিছু কবিতার অংশ এখানে লিখে রাখা হয়েছে। আর এই যে এখানে সুন্দরভাবে এভাবে এনাকে রাখা হয়েছে, কত সুন্দরই না লাগছে দেখতে। এবার চলুন ঐতিহাসিক কারাকক্ষ, এখানটাতে আপনাদের এবার একটু ঘুরে দেখায়। আরও প্রচুর জায়গা আছে এখানে, অবশ্যই আপনারা এই শীতের টাইমে এসে একবার ঘুরে দেখে যান। আর আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং খুবই মর্মাহত হবেন, আমি যেমন হয়েছি। এবার দেখাচ্ছি সেটা হচ্ছে বন্দীদের জীবন, যেভাবে জীবনযাপন করতেন বন্দীরা এখানে, সেটা এখানে দেখতে পাচ্ছেন। একজন ইংরেজ আর কি, এখানে যে সমস্ত লোকেরা বন্দী ছিলেন তাদেরকে একদম টাইম ধরে চুল কাটাতেন, দাড়ি কাটাতেন, সেটারই একটা মূর্তি এখানে তুলে ধরা হয়েছে। আর পিছনেরটা হলো জেলবন্দীদের থাকার জায়গা। চলুন ভিতরটা অবশ্যই দেখাবো, তার আগে বাইরে আরেকটা জায়গা দেখে নিই। আর যারা এই যে জেলবন্দীদেরকে যাদেরকে মোটামুটি শাস্তি দেওয়ার হতো, তাদেরকে ঠিক এভাবে বেঁধে এভাবে চাবুকে করে মেরে মেরে শাস্তি দেওয়া হতো। তো এবার চলুন ভিতরটাতে দেখাই। ভিতরটাতে এখানে জেলবন্দীদের বিভিন্ন রকমের মানে জীবনযাপন সম্বন্ধে এখানে তুলে ধরা হয়েছে। এর ভিতরেই এরা স্নান করতো, খাওয়া দাওয়া করতো, রান্নাবান্না করতো, তারপরে হচ্ছে বাথরুম, পায়খানা, সমস্ত কিছুর ব্যবস্থা এর ভিতরেই ছিল। এর বাইরে এনারা যেতে পারতেন না। আর এই যে বড় বড় একটা করে জানালা আছে, আর এই যে এগুলো হচ্ছে ওনাদের বিছানা, যেগুলো একদমই শানের তৈরি, যেভাবে হয় ঢালাইয়ের শানের তৈরি, ওখানেই থাকতেন। আর এই যে একটু করে কম্বল টম্বল একটা বিছানো থাকতো, ব্যাস। আর এই জানলা দিয়ে বাইরেটুকু দেখতে পারতেন। আর এই ঘরের মধ্যে এদের সমস্ত কিছু করতে হতো, রান্না বান্না থেকে শুরু করে সব কিছু, খাওয়া দাওয়া, স্নান, সব কিছুই। অনেকে এই যে এখানে কিছু পিকচার করা আছে, যে অনেকে হয়তো দীর্ঘদিন জেলবন্দি আছেন, ভেঙে পড়ছেন, একে অপরকে সাহস যোগাচ্ছে। তারপরে এখানে অনেকে বসে একসাথে চা তৈরি করছেন। এইসব বিভিন্ন রকমের কথাবার্তা না এখানে একটা স্পিকারের সাহায্যে এক একটা মূর্তির সাথে সেট করা আছে। আপনারা একটু খেয়াল করলে শুনতে পাবেন আশা করছি। আর সবথেকে ভালো হয় অবশ্যই একবার ঘুরে যাবেন। আর জেলবন্দীদের এরকম সব ওদের জীবনযাপন ছিল, মানে ভীষণই কষ্টকর। তবুও ওনারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন, যার জন্য আমরা আজকে স্বাধীনভাবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারছি। তো ওনাদেরকে তো শতকোটি প্রণাম অবশ্যই। এবার চলুন বাইরে একটা জায়গা আছে, যেখানে হচ্ছে জেলবন্দীদেরকে দিয়ে এখানে যে তাঁতের কাজ করাতে হতো, সেটা এখানেই করানো হতো, তাঁত কল যেটা। তো জেলবন্দীদের এখানে এই জেলবন্দীদেরকে এভাবে একটা তাঁত কল করা হয়েছিল, যাদেরকে দিয়ে শাড়ি তৈরি করানো হতো। এবং এইখানেই যাদেরকে রাখা হতো তারা আবার এখানেই জল খেত, এখানেই রান্না বান্না করতো, এখানেই যতদিন না কাজ শেষ হতো তারা এখানেই পর্যন্ত থাকতো। এই যে এগুলো হচ্ছে তাঁত কল এক একটা।
আর এই যে এখানে তাঁত বোনা হচ্ছে, তারপরে চরকি করে সুতো কাটছে, এরকম বিভিন্ন রকমের সব সিনারি করে রাখা হয়েছে। কিন্তু এগুলো একদমই বাস্তব ঘটনা ঘটেছে একসময়, এখন হয়তো আমরা এগুলো দেখতে যাচ্ছি তাই। তো এটাই হচ্ছে এদের জীবনযাপনের একটু আপনাদের তুলে ধরলাম। আশা করছি ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানান কেমন লেগেছে। আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই ছিল। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। অবশ্যই কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কিংবা অন্য কিছু ভিডিও এরকম সুন্দর কিছু। তো চলুন আজকের মতো টাটা, ফিরে আসবো আবারও। আপনারা ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর শীতের সময় অবশ্যই একটু স্পেশাল কেয়ার করে নিজেদেরকে রাখবেন, এবং বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে তাদেরকেও অবশ্যই একটু স্পেশাল কেয়ারে রাখবেন যাতে ঠান্ডা না লাগে। তো আজকের মতো টাটা, আবার আসবো।